বাংলাদেশ চায় বিশ্বে শান্তি বজায় থাকুক, জাতির পিতার পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থানে দেশ, বললেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের টিকিট পেতে এয়ারলাইন্সের সামনে প্রবাসীদের ভিড়, সবাই ভিসা পাবে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী। সাম্প্রদায়িক গোষ্ঠীর আওয়ামী লীগে অনুপ্রবেশ রোধে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের, ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস। চালের বাজার চড়া, পেঁয়াজ কেজিতে বেড়েছে আরো 10 টাকা, সবজিতেও নেই স্বস্তি। ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজার জেলা পুলিশ, একযোগে 1309 কর্মকর্তা ও কনস্টেবল বদলি। শুনছিলেন ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনাম। আমন্ত্রণ জানাচ্ছি রাত 11:21 সংবাদে, সাথে আছি রক্তিম ত্রিপুরা। দর্শক, 21 টেলিভিশনের সংবাদ একই সাথে সরাসরি দেখতে পাবেন আমাদের ফেসবুক পেজ www.facebook.com/2124 অনলাইনে। মাঝখানে ভ্যানিলা ক্রিম আর দুই পাশে বিস্কুট, ইয়াম্মি মজা। ক্রিমও খাও নিজের স্টাইলে। এছাড়া সংবাদে আরও থাকছে ৭৪তম জন্মবার্ষিকীর আগে ৭৪টি আলোকচিত্রে শেখ হাসিনা, ছবিতে আন্দোলন আর উন্নয়নের ইতিহাস। প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, জাতির পিতার নির্দেশিত পররাষ্ট্র নীতির সাফল্যেই বাংলাদেশ বিশ্ব দরবারে শক্ত অবস্থান ধরে রাখতে পেরেছে। জাতিসংঘে বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের বাংলায় ভাষণের ৪৬তম বার্ষিকী ও ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবনের উদ্বোধনী অনুষ্ঠানে তিনি বলেন, বাংলাদেশ সব সময় চায় সারা বিশ্বে শান্তি বজায় থাকুক। অর্থনৈতিক কূটনীতির উপর গুরুত্ব দিতে কূটনীতিকদের আহ্বান জানান প্রধানমন্ত্রী। রিপোর্টে জানাচ্ছেন মোহাম্মদ নুরুন নবী। মানব জাতির এই পার্লামেন্টে বাংলাদেশের ৬৭ কোটি মানুষ প্রতিনিধিত্ব লাভ করায় আপনাদের মধ্যে যে গভীর সন্তোষভাব আমি লক্ষ্য করেছি, আমিও তার অংশীদার। প্রথম বাঙালি হিসেবে ১৯৭৪ সালের ২৫শে সেপ্টেম্বর জাতিসংঘে বাংলায় ভাষণ দেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বিশ্ব শান্তি, ক্ষুধামুক্ত বিশ্ব, অধিকার বঞ্চিতদের অধিকার প্রতিষ্ঠা, ভাগ্য পরিবর্তন ও ন্যায় বিচার প্রতিষ্ঠার আহ্বান বিশ্ববাসী ও বিশ্ব নেতাদের সামনে তুলে ধরেন বাঙালি জাতির পিতা। জাতিসংঘের সদস্য দেশগুলোর এ ব্যাপারে বিশেষ দায়িত্ব রয়েছে। বাংলাদেশ ও বিশ্বের ৭ম ভাষা হিসেবে বাংলাকে বিশ্ব দরবারে অনন্য উচ্চতার সম্মানে অধিষ্ঠিত করার ৪৬তম বার্ষিকী পূরণ হলো। গৌরবোজ্জ্বল সেই দিনটি স্মরণ অনুষ্ঠানে ফরেন সার্ভিস একাডেমিতে ভার্চুয়াল প্ল্যাটফর্মে যুক্ত হন বঙ্গবন্ধু কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনা। শ্রদ্ধাভরে জাতির পিতার এই উদ্যোগকে স্মরণ করেন প্রধানমন্ত্রী। দৃঢ় প্রত্যয় জানান জাতির পিতার অসমাপ্ত কাজ সমাপ্ত করার। বাংলাদেশের প্রত্যেক মানুষকে সুন্দর জীবন উপহার দিতে চান বঙ্গবন্ধু কন্যা। জাতির পিতা তার ভাষণে এদেশের দুঃখী মানুষের কথা বলেছিলেন, বাংলাদেশের সার্বিক উন্নয়নের কথাই বলেছিলেন। সেই সাথে সাথে বিশ্বব্যাপী বঞ্চিত মানুষের কথাও তিনি বলেছেন। সেই সময় যে কথাগুলি তিনি বলে গিয়েছিলেন, আমরা কিন্তু এখনও আন্তর্জাতিকভাবে সেই ইস্যুগুলি নিয়েই কিন্তু কাজ করছি। শেখ হাসিনা বলেন, জনগণের আস্থা বিশ্বাস আছে বলেই ক্ষমতায় আওয়ামী লীগ এসেছে এবং দেশের উন্নয়ন দৃশ্যমান হচ্ছে। বাংলাদেশের আওয়ামী লীগের উপর এদেশের মানুষের আস্থা বিশ্বাস আছে। দীর্ঘ সময় একটু ক্ষমতা থাকতে পেরেছি বলেই আজকে উন্নয়নগুলি দৃশ্যমান হচ্ছে এবং উন্নয়নগুলি করতে পারছি, যার সুফল দেশের জনগণ ভোগ করছে। কথা বলেন করোনা মোকাবেলায় নানান উদ্যোগ নিয়ে, আহ্বান জানান সকলকে দেশের উন্নয়নে কাজ করার। এখন ডিপ্লোম্যাসিটা ইকোনমিক ডিপ্লোম্যাসিতে চলে গেছে। ব্যবসা বাণিজ্যের প্রসার ঘটানো, সকলের সঙ্গে মিশে কীভাবে অর্থনৈতিক স্বাবলম্বিতা অর্জন করা যায়, উন্নয়ন করা যায়, একে অপরকে কীভাবে সহযোগিতা করা যায়, আমাদের কূটনীতির যে সাফল্য জাতির পিতা যেটা সৃষ্টি করে গিয়েছে, সেটাই যেন আমরা অর্জন করতে পারি। এর আগে বঙ্গবন্ধু স্মৃতি বিজড়িত প্রথম গণভবন সুগন্ধার ক্যাম্পাসে ফরেন সার্ভিস একাডেমির নবনির্মিত 4তলা ভবন উদ্বোধন করেন প্রধানমন্ত্রী। মোড়ক উন্মোচন করেন বঙ্গবন্ধু শেখ হাসিনা জাতিসংঘে বাংলাদেশ এবং বঙ্গবন্ধু দ্য পিপলস হিরো বইয়ের। মোহাম্মদ নুরুন নবী, 21 টেলিভিশন, ঢাকা। সৌদি প্রবাসীদের কাছে টিকিট বিক্রি করছে বিমান বাংলাদেশ এয়ারলাইন্স। টোকেন অনুযায়ী ৩৫০ যাত্রীকে টিকিট দিয়েছে সৌদি এয়ারলাইন্সও।
পররাষ্ট্রমন্ত্রী ডক্টর এ কে আব্দুল মোমেন বলেছেন, প্রবাসী সবার ভিসার মেয়াদ বাড়ানো ও কর্মস্থলে ফেরা নিশ্চিত করতে কাজ করছে পররাষ্ট্র মন্ত্রণালয়। রোববার এই ইস্যুতেই সৌদি পররাষ্ট্রমন্ত্রীর সাথে বসবেন ডক্টর মোমেন। আরও জানাচ্ছেন রাসেল খান। কর্মস্থলে যোগ দিতে সৌদি এয়ারলাইন্স ও বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের টিকিট নিতে প্রবাসীদের দীর্ঘ অপেক্ষা। 30 সেপ্টেম্বর পর্যন্ত যাদের ভিসার মেয়াদ আছে তারাই পাবেন টিকিট। আপডাউন টিকিট নিয়ে আসছে, বলছে যে যাদের মার্চের ফ্লাইট ছিল তার আগে আগে তাদেরকে দিয়ে দিবে। 30 তারিখের ভিতরে যদি আমরা যাইতে পারি না তাহলে আমাদের লাইফ বরবাদ হয়ে যাব। কয়েক ধাপে দেয়া হয়েছে টিকিট সংগ্রহের টোকেন, তবে এরই মধ্যে শেষ হয়ে যাবে অনেকের ভিসার মেয়াদ। তাই উদ্বেগ উৎকণ্ঠায় তারা। 24 দিন যে ভিসার মেয়াদ বাড়াইছে প্লাস আকামার মেয়াদ বাড়াইছে, এটা আমরা জানি না, সঠিকভাবে কোনো মেসেজ অফিসিয়ালভাবে পাই নাই। তখন আমার ছুটির মেয়াদও কাছে আসছে, আমি এখনো টোকন পাইতেছি না, 1 সপ্তাহ ধরে ঘুরতে আছি। সংবাদ দিয়েছে আমাদের, এখন বলতেছে আপনারা এই টিকিট আজকে দেওয়া হবে না, আমাদের বলতেছে 2 তারিখ আসছে। বাংলাদেশ বিমানও আজ থেকে টিকিট দিচ্ছে। যারা 16 তারিখের থেকে 19 তারিখ পর্যন্ত আছে তারা নিয়ে গেছে ভিতরে কিছু। আমরাও কিন্তু 17 তারিখের লোক না, আমরা অপেক্ষা আছি। মার্চে 18 তারিখে ফ্লাইট ছিল আর কি, যখন এখানে আসলাম ওকে করতে বললো যে না এখন যাওয়া যাবে না, আপনারা পরে আসছেন। এদিকে ফরেন সার্ভিস একাডেমির নতুন ভবনের উদ্বোধন অনুষ্ঠান শেষে গণমাধ্যমকে পররাষ্ট্রমন্ত্রী বলেন, সুবিধা নিতে একটি মহল সৌদি প্রবাসীদের উস্কানি দিচ্ছে। যাদের ওই দেশে চাকরি আছে ও যাদের যদি আপনার ইকামা বাদ হয় কিংবা যদি ভিসা বাদ হয় ওরা যেতে পারবে। অধিকাংশেরই ভিসা আছে, কিছু লোকের ভিসা চলে গেছে, তারা গিয়ে এটা রিনিউ করে নিয়ে আসবে। রোববার 2 দেশের পররাষ্ট্রমন্ত্রীদের ভার্চুয়াল বৈঠকে সব বিষয়ে আলোচনা হবে বলেও নিশ্চিত করেছেন পররাষ্ট্রমন্ত্রী। 3 সচিবকে নিয়ে আমরা এটা করেছি, তারা দেখভাল করবেন এবং সৌদির সাথে আলাপ আলোচনা করবেন। রাসেল খান, 21 টেলিভিশন, ঢাকা। সাম্প্রদায়িক গোষ্ঠী যাতে আওয়ামী লীগে অনুপ্রবেশ করতে না পারে সেদিকে সতর্ক থাকতে নেতাকর্মীদের আহ্বান জানিয়েছেন সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের। বঙ্গবন্ধু এভিনিউয়ে আওয়ামী লীগের সম্পাদক মণ্ডলী এবং মহানগর ও সহযোগী সংগঠনের সাথে সভায় তিনি বলেন, দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। প্রণব চক্রবর্তীর রিপোর্ট। আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মবার্ষিকীর কর্মসূচি ঠিক করতে সম্পাদক মণ্ডলীর এই সভা। সভায় ঢাকা মহানগর আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের বলেন, অনুপ্রবেশকারীদের বিষয়ে সজাগ থাকতে হবে। দলের দুঃসময়ের ত্যাগী নেতাদের মূল্যায়ন করতে হবে। হঠাৎ করে কেউ দলে আসলেই তাকে প্রথমেই নেতা বানাতে হবে এমন কোনো কথা নেই। আর সাম্প্রদায়িক গোষ্ঠীকে কোনো অবস্থাতে অনুপ্রবেশের সুযোগ দেওয়া হবে না। বিএনপি জনগণের প্রতিনিধিত্ব করে না বলেই ষড়যন্ত্রে ব্যস্ত বলেও অভিযোগ করেন তিনি। আমরা বিএনপি নেতৃবৃন্দের প্রতি হুঁশিয়ারি উচ্চারণ করে বলতে চাই, গণবিরোধী ও দেশ বিরোধী কোনো ষড়যন্ত্রে লিপ্ত হলে দেশের জনগণকে সাথে নিয়েই তার ধাত ভাঙ্গা জবাব দিতে প্রস্তুত বাংলাদেশ আওয়ামী লীগ। পরে প্রধানমন্ত্রী শেখ হাসিনার জন্মদিনের কর্মসূচি ঘোষণা করেন আওয়ামী লীগ সাধারণ সম্পাদক। দিনটিতে সকল মসজিদে দোয়া মাহফিল এবং মন্দির, গির্জা, প্যাগোডা সহ সকল উপাসনালয়ে বিশেষ প্রার্থনা ও সামাজিক দূরত্ব মেনে আলোচনা সভা করবে আওয়ামী লীগ। প্রণব চক্রবর্তী, 21 টেলিভিশন, ঢাকা। এবার বাড়ছে চালের দাম। বাজারে সব ধরনের চালের দামই এখন ঊর্ধ্বমুখী। খুচরা পর্যায়ে মাঝারি মানের আটাশ চাল কেজিতে 4 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 48 টাকায়। আমন ওঠার পাশাপাশি আমদানির মাধ্যমে সরবরাহ বাড়ানো গেলে দাম নিয়ন্ত্রণে আসবে বলে মনে করছেন ব্যবসায়ীরা। তৌহিদুর রহমানের রিপোর্ট। আলু, পেঁয়াজ, তেল সহ বেশিরভাগ নিত্যপণ্যের দাম ঊর্ধ্বমুখী। এমন পরিস্থিতিতে নতুন করে বাড়তে শুরু করেছে চালের দাম। রাজধানীর কারণ বাজারে মানভেদে প্রতি কেজি মিনিকেট চাল বিক্রি হচ্ছে 53 থেকে 56 টাকায়। গত 15 দিনের চাউলের দাম 2 থেকে 3 টাকা কেজিতে বাড়ছে। তার আগের গত মাস হিসেব করতে গেলে 5-6 টাকা বাড়ছে। তবে বেশি বেড়েছে মোটা চালের দাম। বিশেষ করে আটাশ চালে কেজিতে 6 টাকা পর্যন্ত বেড়েছে। হঠাৎ এমন দর বৃদ্ধিতে বিপাকে সাধারণ ক্রেতারা। গত মাসে আমি চাল কিনছি 1470 টাকা দিয়া,
আর আজকে হলো 1530 টাকা। 60 টাকা হলেও খাইতে হবে, 70 টাকা হলেও খাইতে হবে, খাওয়া লাগবে না। বেতনের সাথে আমাদের যদি এগুলো কম্পেয়ার করি তাহলে আমরা সামনের দিক দেখা গেছে আমাদের দেশ ছেড়ে পালাইতে হবে। এদিকে চালের দর বৃদ্ধিতে মিল মালিকদের দায়ী করছেন পাইকারি ব্যবসায়ীরা। টিসিবির মাধ্যমে আনি, বয়েলসের মাধ্যমে আনি, যার মাধ্যমে আনি, চাল ঢুকাতে কিছু চাল ঢুকাই দিলে অটোমেটিকলি এমনি কমে যাবে। তবে মিলাররা বলছেন ভিন্ন কথা। চালের দাম বাড়ার পেছনে ধানের মূল্যবৃদ্ধিকেই প্রধান কারণ মনে করছেন তারা। আমরা কি করে 2600 2650 টাকা চাউল বিক্রি করব? আমরা তো বাধ্য হয়ে বাড়াচ্ছি। ধানের বাজার নিয়ন্ত্রণ করার দায়িত্ব কার, আমার না সরকারের? চালের বাজার নিয়ন্ত্রণে নজরদারি বাড়ানোর তাগিদ ভোক্তাদের। তৌহিদুর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। এদিকে আরেক দফা বেড়েছে পেঁয়াজের দাম। দেশি পেঁয়াজ গেল সপ্তাহের চেয়ে কেজিতে বেড়েছে 10 টাকা। বেড়েছে রসুন ও ভোজ্য তেলের দাম। 5 লিটারের ক্যান 8 থেকে 10 টাকা বেড়ে বিক্রি হচ্ছে 480 থেকে 500 টাকায়। ইলিশ মাছের দাম কমলেও স্বস্তি নেই সবজি বাজারে। মফিউর রহমানের রিপোর্ট। প্রায় ক্রেতাশূন্য পেঁয়াজের বাজার, তবুও দাম ঊর্ধ্বমুখী। দেশি পেঁয়াজ বিক্রি হচ্ছে 84 টাকায়, আর ভারতীয় পেঁয়াজের কেজি 70 টাকা। বিক্রেতারা বলছেন ভারতীয় পেঁয়াজের চালানের মান ভালো না হওয়ায় দাম আবার বেড়েছে। বেচা কেনা নাই তো, পিস যারা কিনে নিয়ে আসি আমরা, আমাদের কেউ লাভ হচ্ছে না। অনেক কিনেছি 3200 করে কিনলে আপনার কেজি তারা 60 টাকা খরচ হয়, পরেই 84, অনেক সময় দেয় 82 বেচা হচ্ছে। এছাড়া দেশি নতুন আদার দাম কমলেও বেড়েছে সব রকম রসুনের দাম। 10 থেকে 12 টাকা বেড়ে রসুন বিক্রি হচ্ছে 110 টাকা কেজি দরে। নতুনটা আছে আপনার বর্তমানে হলো 55 থেকে 60 টাকা পাইকারি যেটা বস্তা, আর চায়নাটা আমাদের ধরেন 220-22 টাকা না পড়ে, কিন্তু 230 টাকা বিক্রি করি খুচরা আর কি আমরা। মুদিখানায় বেড়েছে ভোজ্য তেল ও চিনির দাম। তেলের দাম আসলে যারা বড় বড় কোম্পানি, যারা এলসি কোড, তারাই জিনিসটা আসলে অবগত। আমরা তো খুচরা দোকানদার, আমরা তো অবগত না, আমরা তো কেজিতে 1 টাকা 2 টাকা লাভ করি। মৌসুমের আগেই পাওয়া যাচ্ছে শীতের সবজি, তবে দাম বেশ চড়া। এছাড়া অন্যান্য সবজি গেল সপ্তাহের দামে বিক্রি হলেও দাম নিয়ে অসন্তোষ প্রকাশ করেন ক্রেতারা। মোটামুটি গত সপ্তাহ থেকে এই সপ্তাহে কিছুটা নিম্নস্ত আছে, যেমন বেগুন 70-80 ছিল, আজকাল বর্তমানে বাজারে 60 থেকে 70 টাকা। বাজার কাঁচামালের সমস্ত কিছুর দামই নিয়ন্ত্রণ কম আছে, কিন্তু খালি শসার দাম বেশি। বাজারে সংকট নেই মাছের। 1 কেজি আকারের ইলিশ বিক্রি হচ্ছে 700 থেকে 750 টাকায়। যেগুলো আমরা 1 কেজির উপরে যেগুলো 800 টাকা কেজি বেচছি, আজকে বেচতেছি 700 টাকা 750 টাকা। অপরিবর্তিত রয়েছে সব রকম মাংসের দাম। মফিউর রহমান, 21 টেলিভিশন, ঢাকা। কক্সবাজার জেলা পুলিশের আরও 1309 জন কর্মকর্তা ও কনস্টেবলকে বদলি করা হয়েছে। প্রত্যেককে চট্টগ্রাম রেঞ্জের বাইরে বদলি করা হয়েছে। নতুন যোগ দেয়া পুলিশ সুপার মোহাম্মদ হাসানুজ্জামান জানিয়েছেন, জেলা পুলিশের এসআই, এএসআই ও কনস্টেবল মিলে 1309 জনের বদলির আদেশ এসেছে। পুলিশ সদর দপ্তর এবং পুলিশের চট্টগ্রাম রেঞ্জ থেকে আলাদা প্রজ্ঞাপনে এই আদেশ জারি করা হয়। গত 31 জুলাই রাতে টেকনাফের মেরিন ড্রাইভ সড়কের শামলাপুর তল্লাশি চৌকিতে পুলিশের গুলিতে নিহত হন অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা সিনহা মোহাম্মদ রাশেদ খান। ঘটনার পর জেলা পুলিশকে ঢেলে সাজাতে একযোগে সব সদস্যকে বদলির সিদ্ধান্ত নেয় পুলিশ সদর দপ্তর। পাথর চাপা কষ্ট বুকে নিয়ে নির্বাসন থেকে দেশে ফিরে ভোট ভাতের লড়াই শেষে বঙ্গবন্ধু কন্যা শেখ হাসিনার হাত ধরেই বাংলাদেশের উন্নয়ন যাত্রা। প্রধানমন্ত্রীর ৭৪তম জন্মবার্ষিকীর আগে ৭৪টি আলোকচিত্রে ফুটে উঠল আন্দোলন, সংগ্রাম আর উন্নয়নের ইতিহাস। 4 দিনের প্রদর্শনীর উদ্বোধনীতে বক্তারা তুলে ধরেন বাংলা ও বাঙালির প্রতি প্রধানমন্ত্রীর ভালোবাসার কথা। বাকিটা জানাচ্ছেন আদিত্য মামুন। জাতির পিতার বড় মেয়ে শেখ হাসিনার জন্ম গোপালগঞ্জের টুঙ্গিপাড়ায়। বাবাকে খুব বেশি কাছে পাননি। পাকিস্তান শাসকদের বিরুদ্ধে বাঙালির সংগ্রামের উত্তাল দিনগুলোতে শেখ হাসিনাও ছিলেন ছাত্রলীগের মিছিলে। ৭৫-এর 15ই আগস্ট ছোট বোন রেহানাকে নিয়ে দেশের বাইরে থাকায় প্রাণে বেঁচে যান। পরিবারের সবাইকে হারিয়ে নির্বাসিত জীবন, গণতন্ত্রের বন্দি দশা। দেশে ফিরলেন শেখ হাসিনা, ভোট ভাতের লড়াই। তারই হাত ধরে উন্নয়নের পথে হাঁটা। গৌরব ৭১-এর আয়োজনে রবীন্দ্র সরোবরে 4 দিনের প্রদর্শনীতে ছবিতে ছবিতে ফুটে উঠল এই ইতিহাস। নতুন প্রজন্মের শিশু প্রাপ্তির হাত ধরেই সূচনা হয় ইতিহাস কথা বলে শিরোনামের প্রদর্শনীটির। অতিথিরা বললেন, এসব ছবি নতুন প্রজন্মকে দেশাত্মবোধের বার্তা দেবে। শুভ উদ্বোধন করছি।
এই ছবিগুলো কিন্তু বর্তমান প্রজন্ম এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য এক বিরাট ইতিহাস হিসাবে কাজ করবে, শিক্ষানীতি হিসেবে সে কাজ করবে। বিশ্ব নেতা শেখ হাসিনার রাজনৈতিক প্রজ্ঞা তুলে ধরেন আলোচকরা। 81 থেকে আজকে 2020 দীর্ঘ 40 বছরের পথ পরিক্রমায় বঙ্গবন্ধু কন্যা অনেক আন্দোলন সংগ্রামে রচনা করেছেন। জননেত্রী শেখ হাসিনা একজন আদর্শ সন্তান ছিলেন, একজন মমতাময়ী মা, সফল একজন অভিভাবক, একজন সফল রাষ্ট্রনায়ক এবং সৎ, সাহসী, দূরদর্শী একজন নেতা হিসেবে উনি এই 74 বছরে বিশ্বের একজন অনন্য সাধারণ সফল নেতা হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করতে পেরেছেন। শেখ হাসিনার দুর্লভ আলোকচিত্র ডিজিটাল মাধ্যমে সংরক্ষণের উদ্যোগের কথাও জানানো হয় অনুষ্ঠানে। সংগ্রামী জীবন সম্পর্কে শুনে অনুপ্রাণিত হব। আদিত্য মামুন, 21 টেলিভিশন, ঢাকা। কোভিড-19 দেশে আরও 21 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে 14 জন পুরুষ ও নারী 7। মৃতের সংখ্যা বেড়ে 5093। স্বাস্থ্য অধিদপ্তরের সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, সংক্রমণের 202তম দিনে দেশে 103টি ল্যাবে 12,473টি নমুনা পরীক্ষায় শনাক্ত হয়েছে 1,383 জন। শনাক্তের সংখ্যা বেড়ে 3,56,767। নতুন 1,932 জন সহ সুস্থ হয়েছে 2,67,024 জন। করোনায় পুরুষের মৃত্যুর হার 77.54% এবং নারী 22.46%। সবচেয়ে বেশি মৃত্যু হয়েছে ঢাকা বিভাগে 2,523 ও চট্টগ্রাম বিভাগে 1,052 জন। সাভারে স্কুল ছাত্রী নীলা রায় হত্যা মামলার প্রধান আসামি মিজানুর রহমানকে গ্রেফতার করেছে পুলিশ। এর আগে আরও 2 জনকে গ্রেফতার করে র্যাব। এদিকে হত্যায় জড়িতদের দৃষ্টান্তমূলক শাস্তি দাবি করেছে নীলার পরিবার। সহকর্মীদের সহায়তায় মাহমুদ হাসানের রিপোর্ট। সাভারের শিক্ষার্থী নীলা রায় হত্যাকাণ্ডের আসামিদের ধরতে অভিযানে নামে র্যাব। বৃহস্পতিবার রাতে মানিকগঞ্জের চারিগ্রাম থেকে 2 আসামিকে আটক করা হয়। তারা 2 জন হলেন প্রধান আসামি মিজানের বাবা মা। মিজান এখনো পলাতক। এদিকে ঢাকা রিপোর্টার্স ইউনিটিতে মেয়ের হত্যাকারীর সর্বোচ্চ শাস্তি দাবি করেছেন নীলার বাবা। আমি শুধু আসামির শাস্তি চাই এবং ওর যেন ফাঁসি হয় সেটা আমি চাই, যেন এরকম করে যেন আর কারো বাপার ছেলে না মরে, মা প্রাণ দিতে না হয়। নীলা রায়কে গত 21 সেপ্টেম্বর রাতে ছুরি মেরে হত্যা করে মিজান। পরে নীলার বাবা নারায়ণ রায় বাদী হয়ে হত্যা মামলা দায়ের করেন। মাহমুদ হাসান, 21 টেলিভিশন। পাবনা 4 আসনের উপনির্বাচন কাল। ভোট গ্রহণে এরই মধ্যে সব ধরনের প্রস্তুতি সম্পন্ন করেছে নির্বাচন কমিশন। ভোট বাক্সসহ কেন্দ্রগুলোতে পাঠানো হয়েছে নির্বাচনী উপকরণ। নির্বাচনী কার্যালয় থেকে প্রিজাইডিং অফিসার ও সহকারী প্রিজাইডিং অফিসারের হাতে এসব উপকরণ বুঝিয়ে দেওয়া হয়। পুলিশ ও আনসার সদস্যদের নিরাপত্তার মধ্য দিয়ে উপকরণ পাঠানো হয় কেন্দ্রগুলোতে। নির্বাচন ঘিরে প্রশাসনের পক্ষ থেকে 4 স্তরের নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ করা হয়েছে। অবাধ ও শান্তিপূর্ণ নির্বাচনে 1100 পুলিশ, 1,548 আনসার ও 2 প্লাটুন বিজিবি মোতায়েন থাকবে। 129 কেন্দ্রের মধ্যে 88টি কেন্দ্রকে গুরুত্বপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। কক্সবাজার সরকারি কলেজ ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক সাখাওয়াত হোসেনের হাত পায়ের রগ কেটে দিয়েছে শিবিরের ক্যাডাররা। সাখাওয়াতকে মুমূর্ষু অবস্থায় চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। জেলা ছাত্রলীগ সভাপতি ইশতিয়াক আহমেদ জয় জানান, সরকারি কলেজের কাছেই সাখাওয়াতের বাড়ি। বিস্ফোরণ সহ কয়েকটি মামলায় আসামি শিবির নেতা তারেক আজিজের নেতৃত্বে বৃহস্পতিবার রাতে সাখাওয়াতের উপর হামলা করা হয়। সে সময় তাকে মারধর করে হাত পায়ের রগ কেটে পালিয়ে যায় ক্যাডাররা। তাকে প্রথমে কক্সবাজার সদর হাসপাতাল ও পরে অবস্থার অবনতি হলে চট্টগ্রামে পাঠানো হয়। হামলাকারীদের গ্রেফতারের চেষ্টা চলছে বলে জানায় পুলিশ। ফ্রান্স থেকে আনা অত্যাধুনিক রাডার সিস্টেম বসলে রাজস্ব আয় বৃদ্ধির পাশাপাশি উন্নত হবে এয়ার ট্রাফিক ব্যবস্থাপনাও। বিরূপ আবহাওয়ায় নিরাপদে বিমান অবতরণও সহায়ক হবে বলে মনে করেন সিভিল এভিয়েশন চেয়ারম্যান মফিদুর রহমান। জসিম জুয়েলের রিপোর্ট। আধুনিক প্রযুক্তির অভাবে আকাশসীমার সঠিক ব্যবহার করতে না পারায় প্রতি বছর কয়েকশো কোটি টাকা লোকসান গুনছে বাংলাদেশ। সক্ষমতা না থাকায় বিভিন্ন দেশের এয়ারলাইন্স অবৈধভাবে বাংলাদেশের আকাশ ব্যবহার করছে। বেসামরিক বিমান চলাচল কর্তৃপক্ষের চেয়ারম্যান এয়ার ভাইস মার্শাল মফিদুর রহমান জানান, নতুন রাডার সিস্টেম স্থাপিত হলে বাড়বে রাজস্ব আয়। ওই আকাশসীমাতে যেসব প্লেন চলাচল করে আন্তর্জাতিক রুটে, তাদের সাথে আমাদের সক্ষমতা বাড়বে
এবং ভবিষ্যতে এটার সাথে যেটা সম্পর্কযুক্ত আছে যে আমরা আমাদের আকাশসীমাতে আমাদের প্রতিবেশী রাষ্ট্র আমাদের এই রুটগুলোকে, আন্তর্জাতিক রুটগুলোকে কন্ট্রোল করে। তা আমাদের যখন সক্ষমতা হয়ে যাবে তখন এই রুটগুলো আমরা কন্ট্রোল করতে পারবো। এবং তার সাথে আরেকটা যে সম্পৃক্ত আছে সেটা হলো রাজস্ব। এখন আমাদের রাজস্বটা শেয়ার হয়, ভাগাভাগি হয়, পরবর্তীতে হয়তো বা ধীরে ধীরে এই রাজস্ব পুরোটাই আমরা পাবো। বাংলাদেশের আকাশসীমায় বিভিন্ন দেশের এয়ারলাইন্সগুলো অবৈধভাবে প্রবেশ করত, এখন আর তা সম্ভব হবে না। সেই সঙ্গে দেশের নিরাপত্তার জন্য গুরুত্বপূর্ণ অবদান রাখবে নতুন রাডার। ট্রাফিক সিচুয়েশন প্রতিনিয়ত বাড়তেছে, এটাকে ম্যানেজমেন্ট করার জন্য এখন দরকার হলো ডিজিটালাইজড সিস্টেম দরকার, অটোমেটেড সিস্টেম দরকার। ওই জিনিসটা আমাদের অন্তর্ভুক্ত নাই এখনো। সেটার মাধ্যমে এটা আসলে পরে এটা নতুন একটা আধুনিকায়ন হবে। রেডারে দেখা না, এর সাথে কমিউনিকেশন সিস্টেম আছে যেটার মাধ্যমে আমরা আমাদের যে আকাশসীমা বাড়লো, এখন কিন্তু সমুদ্রের উপরে আমাদের ইজেড পর্যন্ত আমাদের বিস্তৃতি। এভিয়েশন বিশেষজ্ঞ ওয়াহিদুল আলম বলেন, আধুনিক রাডার কেনার সিদ্ধান্ত সময় উপযোগী। নতুন রাডার কেনা হলে আকাশ সীমানায় দখল আরো বাড়বে। এই সিস্টেমটা উন্নত করতে পারলে আমরা বেশি মাত্রায় সাপোর্ট প্রদান করতে পারবো এবং আমাদের আর্থিক আয়ও বাড়বে আর কি। সো এই আয় থেকে কিন্তু আমরা অনেকদিন বঞ্চিত হয়েছি এবং এইটা সেই জন্য আমি বলছি যে যত তাড়াতাড়ি সম্ভব এই সিস্টেমটা, আমাদের রাডার সিস্টেমটা প্রতিস্থাপন করা দরকার। নতুন এই রাডার দেশের যে কোনো প্রান্তে এয়ার ট্রাফিক কন্ট্রোল সিস্টেমের সঙ্গে যোগাযোগ স্থাপনের পাশাপাশি ঢাকা ও চট্টগ্রামের রাডারের সঙ্গেও সমন্বয় করা সম্ভব হবে। জসিম জুয়েল, 21 টেলিভিশন, ঢাকা। এবার আমাদের বিশেষ আয়োজন জনদুর্ভোগ। কিছুটা কমলেও একেবারে বন্ধ হয়নি বিদ্যুতের ভুতুড়ে বিল। অনাকাঙ্ক্ষিত বিল গুনতে গুনতে জেরবার রাজধানীর মানুষ। প্রতিমন্ত্রী বলছেন বিভিন্ন অফিসকে সতর্ক করা হয়েছে, অল্প সময়ের মধ্যেই এ সমস্যার সমাধান হবে। মোস্তাফিজুর রহমানের ক্যামেরায় আরও জানাচ্ছেন অখিল পোদ্দার। রাজধানীর আদাবর মনসুরাবাদ হাউজিংয়ের মর্জিনা বেগম এই ফ্ল্যাটে তিনি একাই থাকেন। কিন্তু গেল জুন মাসে বিদ্যুতের বিল এসেছে 32,299 টাকা। এত টাকা বিল মানে অস্বাভাবিক, চিন্তা করি পাইনি। আমি তো একাই থাকি, তো বিদ্যুৎ অফিসে আমি পাঠিয়েছিলাম আমার ম্যানেজার, তো ওরা বলছে ঠিক করে দেব। অভিযোগের পর আগস্টের বিল কমেছে মর্জিনা বেগমের, কিন্তু তার অঙ্কও 27,000 টাকা। আগে আসতো 2,000, 2,500, কিন্তু পরের মাসে দেখা গেল আবার 27,000। মর্জিনা বেগম একাই যে এমন অনাকাঙ্ক্ষিত বিল গুনছেন তা কিন্তু নয়। রাজধানী জুড়েই ভুতুরে বিল নিয়ে তার অভিযোগ বিভিন্ন শ্রেণী পেশার মানুষের। আমাদের একটা লিমিটেড ইনকাম নিয়ে আমাদের চলতে হয়, বিদ্যুৎ বিলেই যদি সব দিয়ে দেই তা আমাদের বাকি কিভাবে কি চলবে। 2টা ফ্যান চলে, একটা ফ্রিজ, একটা টিভি, তো বিল আসছে 2,500 টাকা। যদি বিদ্যুৎ প্রতিমন্ত্রী এই বিষয়টা নিয়ে তদন্ত করার জন্য বলছেন। এই গভর্নমেন্ট আমাদের জন্য, মানুষের জন্যই এত কিছু করছে, তো এই বিদ্যুৎ বিল তো পিষ্ট হয়ে যাচ্ছে। এখন চাকরি করে যে ইনকাম করে সেটার সঙ্গে কোনোভাবেই সামঞ্জস্য হচ্ছে না। কার্ড ঢুকাইলে 1000 টাকা ঢুকলে 1 সপ্তাহের বেশি থাকে না। বিলের এই বেহাল অবস্থা থেকে মুক্তি চান গ্রাহকেরা। আমার ঘরে 2টো ফ্যান, এসি চলে না, আমার বিল আসতে হচ্ছে 722 টাকা, কিন্তু হঠাৎ করেই দেখলাম একবারে বিল আসতে হলো 1997 টাকা। অনন্ত বিলম্বে চাই যে এই ধরনের বিল যেন আমাদেরকে না দেওয়া হয়। দ্বিগুণের বেশি আসা এটা তো আমার জন্য একটা অস্বাভাবিকতা। বিদ্যুতের দামও এর ভিতরে করোনার ভিতরে বাড়ায়নি সরকার। মাননীয় বিদ্যুৎ মন্ত্রী যদি একটু দেখতেন যে অনাকাঙ্ক্ষিত বিল যাতে না আসে। প্রতিমন্ত্রী বললেন এ সমস্যার নিরসন শিগগিরই। খুবই অনাকাঙ্ক্ষিত একটা বিষয় ঘটেছে, যারা গ্রাহক তাদের বিষয়টাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে এটা বিবেচনা করতে হবে এবং খুব শীঘ্রই আমি ব্যবস্থা নিতে যাচ্ছি। বিষয়টা আমাদের গোচরভূত হয়েছে। বিদ্যুতের ভুতুরে বিল কিছুটা কমে এলেও তা একেবারে নিরসন হয়নি। প্রিয় দর্শক, আপনার চারপাশে নানা সমস্যা আর ভোগান্তির চিত্র তুলে ধরবে 21 টেলিভিশন। এসব তথ্য জানাতে ফোন করুন। 21 টেলিভিশনে পৌঁছে যাব আমি অখিল পোদ্দার, আর 21 টেলিভিশনের ক্যামেরা আপনাদের দুর্ভোগ দুর্দশায় সবসময় পাশে আছে। 21 টেলিভিশন।
28 সেপ্টেম্বর আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ৭৪তম জন্মদিন উপলক্ষে আলোচনা সভা ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়। মিরপুর হযরত শাহ আলী রহমতুল্লাহের মাজার সংলগ্ন মসজিদের পাশে বাদ জুমা এ আয়োজন করে বাংলাদেশ আওয়ামী যুবলীগ। অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন যুবলীগের সাধারণ সম্পাদক মাইনুল হোসেন খান নিখিল। এ সময় প্রধানমন্ত্রী শেখ হাসিনার দীর্ঘায়ু ও সুস্থতা কামনায় মোনাজাত করা হয়। পরে যুবলীগের পক্ষ থেকে গরিব, অসহায় ও দুস্থদের মাঝে খাবার বিতরণ করা হয়। করোনা সহ মহামারী, দুর্যোগ আর চ্যারিটি কাজে অংশ নেয়া এসএসসি ৮৮ ব্যাচের ওয়েব পোর্টাল উদ্বোধন হয়েছে। রাজধানীর একটি হোটেলে কেক কেটে বন্ধু কেন্দ্রিক এ সংগঠনের ডিজিটাল ওয়েব পোর্টালের উদ্বোধন করেন এসএসসি ৮৮ ব্যাচের সদস্যরা। ১৯৮৮ সালে এসএসসি পাশ করা দেশ বিদেশের বন্ধুরা মিলে আরও শক্তিশালী নেটওয়ার্ক গড়ে তুলতেই ওয়েব পোর্টালের আনুষ্ঠানিকতা বলে জানান উদ্যোক্তারা। একই সঙ্গে দেশব্যাপী সামাজিক কার্যক্রম, প্রাকৃতিক দুর্যোগে সাধারণ মানুষের পাশে দাঁড়ানো, দরিদ্র মেধাবীদের বৃত্তির পরিমাণ বৃদ্ধি করার প্রত্যয় ব্যক্ত করেন তারা। অনুষ্ঠান শেষে অ্যাডমিন প্যানেলের সঙ্গে পরিচয় পর্ব অনুষ্ঠিত হয়। ইগল ফ্রেন্ডস ক্লাবের উদ্যোগে রাজধানীতে বর্ণিল আয়োজনে অনুষ্ঠিত হয়েছে প্রথম পুনর্মিলনী ও সাংস্কৃতিক অনুষ্ঠান। এসএসসি ৯৪ ব্যাচের সামাজিক যোগাযোগ মাধ্যমের গ্রুপ ইগল ফ্রেন্ডস ক্লাবের সদস্যরা এতে অংশ নেন। অনুষ্ঠানে গ্রুপের সমৃদ্ধি নিয়ে আলোচনার পাশাপাশি একটি ওয়েবসাইট উদ্বোধন করা হয়। পরে পরিবেশিত হয় মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান। বর্ণিল এ আয়োজন নিয়মিত করা হবে বলেও জানান আয়োজকরা। অতিবৃষ্টি আর পাহাড়ি ঢলে গাইবান্ধায় বিভিন্ন নদীর পানি বাড়ছে। এতে চতুর্থবারের মতো বন্যার আশঙ্কা দেখা দিয়েছে। লালমনিরহাট এবং কুড়িগ্রামে বাড়ছে ধরলা ও তিস্তার পানি। প্রতিনিধিদের সহায়তায় মাসুম আলিসার রিপোর্ট। গাইবান্ধায় আবারও বাড়ছে তিস্তা, যমুনা, ব্রহ্মপুত্র ও ঘাঘট নদীর পানি। জলমগ্ন হয়ে পড়েছে চরগুলোর নিম্নাঞ্চল সহ সদর উপজেলার নদী তীরবর্তী এলাকা। তো বন্যা বারবার সমস্যা দাঁড়াইছে, বাচ্চা নিয়ে যাতায়াতে। এইভাবে যদি বাড়তে থাকে তাহলে আমাদের মনে করেন যে খুব দুর্ভিক্ষ, আমরা মনে করেন ভাসিয়া যাব। লালমনিরহাটে বেড়েছে ধরলার পানি। চর, দ্বীপচর ও নদী তীরবর্তী গ্রামে প্রায় ২০,০০০ পরিবার পানিবন্দী হয়ে পড়েছে। তলিয়ে গেছে আমন ও সবজির ক্ষেত। মনে করেন যেখানে ফিরি ওয়াগ আসছি তাইও তো ভাসি ভুসি যাবার লাগছে। বারে বারে বন্যায়, সেই বন্যায় খুব ভাসি যাইতেছে। একটু করে আবাদ করছি, সায়ও ভাসি গেছে। বাড়িঘর ডুবি গেছে, আমরা বেড়াতে পারছি না। এখন জমি জমা আমনের আবাদ করতে পারছি না, জমি জমা সব ডুবি গেছে। রংপুরের তিস্তার পানি ডালিয়া, গঙ্গাচড়া ও কাউনিয়া পয়েন্টে এখন বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছে। তবে ২৫ গ্রামের ১০,০০০ মানুষ এখনো পানিবন্দী। আজ পর্যন্ত পানি অটে বাড়ে, অটে ঘাটে, অটে বাড়ে, অটে ঘাটে। যত কষ্ট করে চুলে ধরাইছিল, ধরে আমরা একবেলা আনদি ৩ বেলা খাই। আসলে চারদিকে তো পানি, এবং অসুখ বিসুখ হইলে তো যাওয়ার পথ নেই। কুড়িগ্রামে ধরলার পানি বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। একই সাথে ৬৭টি পয়েন্টে চলছে নদী ভাঙন। মাসুম আলিসা, ২১ টেলিভিশন। এবার সোশ্যাল ইসলামী ব্যাংক লিমিটেড বাণিজ্য সংবাদ। চট্টগ্রামে ঊর্ধ্বমুখী চালের বাজার। ৫০ কেজির প্রতি বস্তা চালের দাম বেড়েছে ২০০ থেকে ২৫০ টাকা। চালের বাজারে এমন পরিস্থিতির জন্য মিল মালিকদের দায়ী করছেন বিক্রেতারা। চাল আমদানির ক্ষেত্রে শুল্ক কমানোরও দাবি তুলেছেন তারা। চট্টগ্রাম থেকে হাসান ফেরদৌসের রিপোর্ট, জানাচ্ছেন সমর ইসলাম। প্রতিদিন ট্রাক বোঝাই করে চাল ঢুকছে চট্টগ্রামের পাইকারি ব্যবসা কেন্দ্র পাহাড়তলী, খাতুনগঞ্জ, চাকতাইয়ে। সরবরাহের কোনো কমতি নেই। চালের বস্তা সাজিয়ে বসে আছেন দোকানিরা। এরপরও দাম বাড়ছে। এখন পাইকারি বাজারে স্বর্ণা মোটা সিদ্ধ চাল বিক্রি হচ্ছে বস্তা প্রতি ২৩০০ টাকা পর্যন্ত, যা ১ মাস আগে বিক্রি হয়েছে ২০০০ টাকার মধ্যে। একই অবস্থা অন্যান্য চালের ক্ষেত্রেও। উত্তরবঙ্গে যে ধরনের বন্যা সৃষ্টি হচ্ছে, আসলে এইসব কারণে এখানে চাউলের রেট একটু বেশি বাড়তি। মোকামে বেড়ে গেছে, এখানে আমাদের কিছু নেই, ওখানেই বাড়ছে, যার ফলে ওখান থেকে এখানে যেটুকু ফাত্তা হয়ে আসছে, ওখানে আমরা এইসব করে ১০ টাকা ২০ টাকা লাভ করে চালিয়েছি। হঠাৎ করে চালের দাম বাড়ায় চাপ বেড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। আমরা তো এখন চাউল কিনতে পারছি না, চাউলের দামটা একটু বেশি হওয়ার কারণে আমরা চাউল এখন ৩ বেলা খাইতে, ওখানে ২ বেলা খাইতে হয়। এক বস্তার মধ্যে আপনার ২০০-২৫০ টাকা করে বাড়তি। বিশেষত যারা গরিব, যারা যে মোটা চাল খায়, এদের চাউলটাই বেশি বাড়ছে।
চালের বাজারের এমন পরিস্থিতির জন্য উত্তরাঞ্চলের মিল মালিকদের দায়ী করলেন ব্যবসায়ীরা। তারা এটাকে কৃত্রিম সংকট তৈরির চেষ্টা বলে মনে করছেন। ধানের বাজারের উপরে নির্ভর করে বেড়ে যায়, এবছর একটু অস্বাভাবিক হয়েছে। অস্বাভাবিক হওয়ার কারণ হচ্ছে যে শুরু থেকেই ধানের দাম বাড়তি ছিল, এখন এটা গড়াতে প্রায় প্রতি মনে 400-500 টাকা বাড়তি হয়ে গেছে। যেটা আগে তেল চিনি ডিউজ সিন্ডিকেটের ব্যবসা করতো, তারাই সিন্ডিকেট করছে এবং তারাই এখন মজুত করে মালটা তারা এইভাবে বিক্রি করতেছে। বাজারে তদারকি বাড়ানোর পাশাপাশি আমদানি করা চালের উপর থেকে শুল্ক কমানোর দাবি ব্যবসায়ীদের। সমর ইসলাম, 21 টেলিভিশন। নাটোরের চলনবিল এলাকার গ্রাম বিল তাজপুর। জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতিধন্য এই গ্রাম। 60-এর দশকে এই গ্রামের মানুষদের সাথে অন্তরঙ্গ সময় কাটিয়েছিলেন বঙ্গবন্ধু। জাতির পিতার সেই ভ্রমণ স্মৃতি সংরক্ষণের দাবি গ্রামবাসীর। নাটোর প্রতিনিধি নবিউর রহমান পিপলুর রিপোর্ট, জানাচ্ছেন মাসুমা লিসা। 60-এর দশকের এক বর্ষায় পানশিতে করে বিল তাজপুরে এসেছিলেন জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান। বঙ্গবন্ধুর প্রিয় সহচর, সে সময়ের বৃহত্তর রাজশাহী জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক প্রয়াত সাংসদ আশরাফুল ইসলামের গ্রামের বাড়ি নাটোরের চলনবিলের গ্রাম বিল তাজপুর। সেদিন বঙ্গবন্ধু বিল তাজপুর গ্রামের মানুষদের সাথে কথা বলেছেন, গল্প করে সময় কাটিয়েছেন। গ্রামের সব বাড়ি থেকে সেদিন বাটি ভরা তরকারি পাঠানো হয়েছিল বঙ্গবন্ধুর জন্য। বঙ্গবন্ধুর স্মৃতিধন্য তাজপুরে এখনো ছোঁয়া লাগেনি উন্নয়নের। আমার শ্বশুরের সঙ্গে মুজিবুর আসছে নৌকা থেকে এসে গোসল করে খাওয়া দাওয়া করে সামনে পুকুরে গোসল করে খাওয়া দাওয়া করে চলে গেছে। এই গ্রামের সবাই তার জন্য রান্না করেছিল এবং খোরাক করে সব তরকারি দিয়ে গেছে, তাই খাসে। মাছ ভাত, কই মাছ, ভোজা মাছ, বোয়াল মাছ, রুই, কাঁকড়া, চিংড়ি, এই সমস্ত মাছের আমরা তরকারি করেছি। আমাদের গ্রামের দুরবস্থা যাতে আগামীতে উন্নতি হয়, এই জন্য আমরা আশাবাদী। আমাদের দাবি এই গ্রামটি বঙ্গবন্ধুর নামে নামকরণ করা হোক। বঙ্গবন্ধুর স্মৃতি সংরক্ষণে উদ্যোগ নেওয়া হবে বলে জানান জনপ্রতিনিধিরা। আমরা অবশ্যই চেষ্টা করব আগামী উপজেলা পরিষদে সেই গ্রামে বঙ্গবন্ধু স্মৃতিকে স্মরণে করে রাখার জন্য। নাটোরের সেই উনার যে হচ্ছে সদিচ্ছা, সেই সদিচ্ছাটা কিন্তু আমরা পূরণ করতে পারিনি এই জন্য যে এখানে আমরা কখনো ঠিকমতো আসন পাইনি, সরকারের অংশ হতে পারেনি বঙ্গবন্ধুর হত্যাকাণ্ডের পরে। গ্রামের উন্নয়নে উদ্যোগ নেওয়া হবে বলে জানিয়েছেন জেলা প্রশাসন। এই জেলাটিকে তিনি অত্যন্ত ভালোবাসতেন এবং এই এলাকাটি তিনি তার রাজনৈতিক জীবনে অনেকবার ভ্রমণ করেছেন। আমরাও সরকারের কাছে এই বিষয়টি উত্থাপন করবো যাতে সেই গ্রামটি বঙ্গবন্ধুর নামে নাম করা হয়। বিল তাজপুর গ্রামের নাম বঙ্গবন্ধুর নামানুসারে করার দাবি এলাকাবাসীর। মাসুমা লিসা, 21 টেলিভিশন। এবার খেলার খবর। বিসিবি কোয়ারেন্টিন শর্ত না মানলে শ্রীলঙ্কায় সিরিজ আয়োজন করা সম্ভব না, গণমাধ্যমকে জানিয়েছেন শ্রীলঙ্কা ক্রিকেট বোর্ডের প্রধান নির্বাহী অ্যাশলি ডি সিলভা। কলম্বোয় সংবাদ সম্মেলনে তিনি বলেন, বাংলাদেশ দলের কোয়ারেন্টিনের ব্যাপারে শ্রীলঙ্কা সরকারের নির্দেশনার বাইরে যাবেন না তারা। কোভিড টাস্ক ফোর্স থেকে যে বার্তা পাবে তা বিসিবিকে পাঠানো হবে। টাস্ক ফোর্সের নির্দেশিকা যদি বিসিবি মানতে প্রস্তুত না থাকে তাহলে সিরিজটি স্থগিত করতে হবে বলে মনে করেন এলএলসির প্রধান নির্বাহী। তখন আগামী বছর বা পরের বছর সিরিজটি আয়োজনের চিন্তা করবে শ্রীলঙ্কা। এদিকে শ্রীলঙ্কা সফরের জন্য আজ ক্রিকেটার, কোচিং ও সাপোর্টিং স্টাফদের দ্বিতীয় ধাপে করোনা টেস্ট করানোর কথা ছিল, সেটাও হচ্ছে না। কোচিংয়ের প্রো লাইসেন্স সনদ হাতে পেয়েছেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ জেমি ডে। জাতীয় ফুটবল দলের ডাগ আউটে দাঁড়াতে হলে প্রো লাইসেন্স সনদ থাকা বাধ্যতামূলক করে ফিফা। তারপর থেকেই প্রো লাইসেন্স কোর্স শুরু করেছিলেন বাংলাদেশ ফুটবল দলের প্রধান কোচ। জুলাইয়ে তিনি কোর্সের পরীক্ষায় পাশ করেছেন। 2 মাস পর জেমি ডে হাতে পেয়েছেন প্রো লাইসেন্সের সনদপত্র। ফিফার নির্দেশনা জারির পর থেকে কোর্স করার জন্য জেমিকে মাঝে মধ্যে ইংল্যান্ড যেতে হয়েছিল। 2018 সাল থেকে বাংলাদেশের ফুটবলে প্রধান কোচের দায়িত্ব পালন করছেন এই ব্রিটিশ। আর এরই সাথে শেষ করছি রাত 11টার 21 সংবাদ। যাবার আগে ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক লিমিটেড সংবাদ শিরোনামগুলো আরও একবার। বাংলাদেশ চায় বিশ্বে শান্তি বজায় থাকুক, জাতির পিতার পররাষ্ট্রনীতিতে শক্ত অবস্থানে দেশ, বললেন প্রধানমন্ত্রী। সৌদি আরবের টিকিট পেতে এয়ারলাইন্সের সামনে প্রবাসীদের ভিড়, সবাই ভিসা পাবে আশ্বস্ত করলেন পররাষ্ট্রমন্ত্রী।
সাম্প্রদায়িক গোষ্ঠীর আওয়ামী লীগে অনুপ্রবেশ রোধে সতর্ক থাকার আহ্বান ওবায়দুল কাদেরের, ত্যাগীদের মূল্যায়নের আশ্বাস। চালের বাজার চড়া, পেঁয়াজ কেজিতে বেড়েছে আরও 10 টাকা, সবজিতেও নেই স্বস্তি। ঢেলে সাজানো হচ্ছে কক্সবাজার জেলা পুলিশ, একযোগে 1309 কর্মকর্তা ও কনস্টেবল বদলি। সর্বশেষ খবর জানতে ডায়াল করুন 2021 নম্বরে আর ভিজিট করুন 21-tv.com ওয়েবসাইটে। এছাড়া ফেসবুকে লগ ইন করতে পারেন facebook.com/2124 অনলাইনে। পরের সংবাদ রাত 1টায় দেখার আমন্ত্রণ রইল। স্বাস্থ্যবিধি মেনে চলুন, সুস্থ থাকুন।